সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমরা চলতরিত অধ্যায়ের পার্ট 1-এর আলোচনা করব। প্রথমে আমরা দেখব তড়িৎ প্রবাহ। আমরা জানি যে কোনো একটি কোষ বা ব্যাটারি একটি পরিবাহী তার দ্বারা যুক্ত করলে কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে একটা তড়িৎ প্রবাহ সৃষ্টি হয়। তারে কিছুটা রোধ থাকতে পারে, সেটা আমরা পরবর্তীতে আলোচনা করব। পরিবাহী তার কি? যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হয় সেগুলো হলো পরিবাহী বা কন্ডাক্টর, এবং যে সকল পদার্থের মধ্যে দিয়ে অল্প পরিমাণে বিদ্যুৎ প্রবাহিত হয় সেগুলো হলো অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টর, এবং যে সকল পদার্থের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না সেগুলোকে বলা হয় অপরিবাহী বা নন কন্ডাক্টর। পরিবাহীর মধ্যে দিয়ে কীভাবে বিদ্যুৎ প্রবাহিত হয় সেটি জানার জন্য আগে ধাতব বন্ধন কি সেটা বুঝতে হবে। আমরা জানি ধাতব পদার্থগুলোই বিদ্যুৎ পরিবাহী হয়ে থাকে। এখানে আমরা এখন ধাতব পদার্থের পরমাণুগুলোকে দেখাচ্ছি। আমরা জানি পরমাণু তড়িৎ নিরপেক্ষ। নিউক্লিয়াসে যতগুলো ধনাত্মক প্রোটন থাকে, বাইরের শেলে ততগুলো ইলেকট্রন থাকে। এখানে আমরা একটি প্রোটন এবং একটি ইলেকট্রন দেখাচ্ছি, ফলে পরমাণুগুলো তড়িৎ নিরপেক্ষ। এই ইলেকট্রন নিউক্লিয়াসের চারিদিকে ঘুরছে। ধাতব পদার্থের ক্ষেত্রে বাইরের শেলের ইলেকট্রন, আমরা এটা বাইরের শেল দেখাচ্ছি, এর নিচে আরও শেল থাকবে, আরও কক্ষপথ থাকবে, শুধু বাইরের কক্ষপথটি দেখাচ্ছি। বাইরের কক্ষপথের ইলেকট্রনটি নিউক্লিয়াসের সাথে দুর্বলভাবে আবদ্ধ থাকে, ফলে বাইরের কক্ষ থেকে ইলেকট্রনটি সহজেই মুক্ত হতে পারে, অর্থাৎ এক পরমাণু থেকে আর এক পরমাণুতে চলে যেতে পারে। এই ইলেকট্রনটি পরমাণুর কক্ষপথে ঘুরতে ঘুরতে, বাইরের কক্ষপথে ঘুরতে ঘুরতে কখনো এই পরমাণু থেকে এই পরমাণুতে চলে আসে। যখন এই ইলেকট্রনটি চলে আসে তখন এই ইলেকট্রনটি হারিয়ে এই পরমাণুটি ধনাত্মক আধানগ্রস্ত হয়, ফলে সাথে সাথে পাশের ইলেকট্রনটি টেনে নেয়। পাশের ইলেকট্রনটি যখন এখানে চলে আসলো, এই পরমাণু ইলেকট্রন হারিয়ে, পাশের পরমাণু ইলেকট্রন হারিয়ে এটি ধনাত্মক আধানগ্রস্ত হলো। এটি আবার যখন ধনাত্মক আধানগ্রস্ত হয়েছে তখন পাশের ইলেকট্রনটি সে টেনে নেবে, নিয়ে পাশের ইলেকট্রনটি টেনে নিয়ে ঋণাত্মক আধানগ্রস্ত হবে, এই পরমাণুটি ধনাত্মক আধানগ্রস্ত হবে। এইভাবে ইলেকট্রনগুলো এক পরমাণু থেকে এক পরমাণু, এক পরমাণু থেকে আরেক পরমাণুতে সবসময় চলাচল করে। অর্থাৎ আমরা বলতে পারি যে ধাতব পরমাণুর বাইরের কক্ষের ইলেকট্রনটি কোনো একটি বিশেষ পরমাণু না হয়ে বরং এটাকে সমগ্র ধাতব খণ্ডের ইলেকট্রন বলে বিবেচনা করা যায়, কারণ এই ইলেকট্রনটি এভাবে সমগ্র ধাতব খণ্ডেই এলোমেলো বিক্ষিপ্তভাবে ঘুরে বেড়ায়। সবগুলো পরমাণুরই বাইরের কক্ষপথের দুর্বলভাবে আবদ্ধ ইলেকট্রনটি এক পরমাণু থেকে আরেক পরমাণুতে ঘুরে বেড়ায়। এখানে মনে হয় যেন ধনাত্মক আধানগুলো একটা ইলেকট্রন সাগরে নিমজ্জিত আছে। এই যে ইলেকট্রনগুলো বিক্ষিপ্তভাবে ধাতব পদার্থের পরমাণুগুলোতে চলাচল করছে, এখন যদি আমি একটা কোষ বা ব্যাটারির সাথে যুক্ত করতাম তাহলে এই ইলেকট্রনগুলো এলোমেলো বিক্ষিপ্তভাবে চলাচল না করে সব এই ধাতব তার বেয়ে কোষের পজিটিভ প্রান্তে চলে আসতো, ফলে ইলেকট্রনের একটা প্রবাহ একটা নির্দিষ্ট দিকে হতো। এই যে ইলেকট্রনের প্রবাহ, অর্থাৎ চার্জের প্রবাহ, ইলেকট্রন চার্জ বহন করছে, অর্থাৎ এই চার্জের প্রবাহ তথা ইলেকট্রনের প্রবাহ হলো তড়িৎ প্রবাহ। এটা আমরা একটু বিস্তারিতভাবে দেখার জন্য এই তারটিকে আমরা একটু বড় করে দেখাই। এই যে তারটা
এই তার দিয়ে আমরা সংযোগ দিয়েছি, এই তারটা এরকম প্রশস্ত করে দেখাচ্ছি, তারের ভিতরে পরমাণুগুলো। যখন আমরা ব্যাটারির সাথে সংযোগ দিই তখন ব্যাটারির প্রান্তের পরমাণুটি ইলেকট্রন ব্যাটারি পজিটিভ প্রান্তে চলে যায়। এই পরমাণুটি পাশে ইলেকট্রন টেনে নেয়, তখন এই পরমাণুটি ধনাত্মক আধানগ্রস্ত হয়, এটি পাশে ইলেকট্রন টেনে নেয়, এটি পাশে ইলেকট্রন টেনে নেয়, এইভাবে একটি করে পরমাণু গা বেয়ে ইলেকট্রন চলে আসে। এটি আরেকটু ভালোভাবে দেখার জন্য আমরা এই চিত্রটি আরেকটু প্রশস্তভাবে দেখাই। এখানে আমরা এই প্রান্তটি সরু রেখেছি, মাঝের এই অংশটুকু আমরা প্রশস্ত করেছি। এই পরমাণুগুলো আমরা দেখাচ্ছি যে একটা প্রোটন, একটা ইলেকট্রন, একটা প্রোটন, একটা ইলেকট্রন, যদিও অনেক প্রোটন ইলেকট্রন আছে। যখন ব্যাটারির সাথে সংযোগ দেওয়া হবে তখন এই ইলেকট্রনটি ব্যাটারির ধনাত্মক প্রান্তে চলে আসবে। যদি এই ইলেকট্রনটি ধনাত্মক প্রান্তে চলে আসে তাহলে এই পরমাণুটি ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আধানগ্রস্ত হবে। যখন এই পরমাণু ধনাত্মক আধানগ্রস্ত হলো, পাশের পরমাণু থেকে সেই ইলেকট্রনটি টেনে নেবে, নিয়ে এ আবার নিরপেক্ষ হলো, কিন্তু এই পরমাণুটি ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আধানগ্রস্ত হবে। এই ধনাত্মক আধানগ্রস্ত পরমাণু পাশের পরমাণু থেকে ইলেকট্রনটি টেনে নেবে, নিয়ে এটি নিরপেক্ষ হবে, কিন্তু এই পরমাণু ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আধানগ্রস্ত হবে। আবার এই ধনাত্মক আধানগ্রস্ত পরমাণু পাশের পরমাণু থেকে ইলেকট্রনটি টেনে নেবে, নিয়ে এটা তড়িৎ নিরপেক্ষ হবে, নিয়ে কিন্তু যে ইলেকট্রন হারালো যে পরমাণুটি, সে আবার ধনাত্মক আধানগ্রস্ত হবে। এইভাবে ইলেকট্রনগুলো আসতে থাকবে। এখানে এই যে ইলেকট্রনগুলো আসবে এটা আবার থেমে থাকবে না, এই ইলেকট্রনটা আবার এখানে আসবে। যতক্ষণ ব্যাটারিতে ধনাত্মক চার্জ আছে এই ইলেকট্রনটি আবার এখানে আসবে, এটি ধনাত্মক আধানগ্রস্ত হবে। এই ধনাত্মক আধানগ্রস্ত বা পজিটিভ অ্যাটমটি এখান থেকে ইলেকট্রনটা টেনে নেবে, নিয়ে এ তড়িৎ নিরপেক্ষ হবে, কিন্তু যার কাছ থেকে নিল সে ইলেকট্রন হারিয়ে তড়িৎ ধনাত্মক হবে। এই ধনাত্মক প্রোটনটি বা ধনাত্মক পরমাণুটি ইলেকট্রনটি এর পাশের পরমাণু ইলেকট্রন টেনে নিয়ে ঋণাত্মক নিরপেক্ষ হবে, কিন্তু এই ইলেকট্রন হারিয়ে ধনাত্মক আধানগ্রস্ত হবে। এভাবে পরমাণুর গা বেয়ে ইলেকট্রনগুলো ব্যাটারির নেগেটিভ প্রান্তে চলে আসবে। ফলে আমরা দেখতে পাচ্ছি যে এই ধাতব পরমাণুর বাইরের শেলের ইলেকট্রনটি লুজলি বাউন্ড হওয়ার কারণে, দুর্বলভাবে আবদ্ধ থাকার কারণে এই ব্যাটারি ধনাত্মক প্রান্তের আকর্ষণে পরমাণুর গা বেয়ে চলে আসছে। ইলেকট্রনগুলো বাম দিকে আসছে, আর মনে হচ্ছে যেন ধনাত্মক চার্জ ডান দিকে যাচ্ছে। প্রকৃতপক্ষে ধনাত্মক চার্জ যাচ্ছে না। যখন একটি ইলেকট্রন এখানে চলে আসছে, এই ইলেকট্রনটি হারিয়ে এখানে ধনাত্মক চার্জ দেখা যাচ্ছে। এই ধনাত্মক চার্জটা আগে থেকে ছিল, কিন্তু একটি পজিটিভ এবং একটি নেগেটিভ মিলে নিউট্রাল ছিল। কিন্তু যখন নেগেটিভ চার্জটি এখানে চলে আসছে তখন এই পরমাণুটি পজিটিভ চার্জগ্রস্ত বলে মনে হচ্ছে। প্রকৃতপক্ষে পজিটিভ চার্জ এদিকে ফ্লো করছে না। এই ডান থেকে বাম দিকে ইলেকট্রন আসার ফলে ডান দিকের পজিটিভ চার্জগুলো বিকশিত হচ্ছে। আমরা প্রচলিতভাবে এই পজিটিভ চার্জের প্রবাহের দিকটাই ধরি তড়িৎ প্রবাহের দিক। বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন আজ থেকে প্রায় 250 বছর আগে যখন তড়িৎ প্রবাহের ধারণা দিয়েছিলেন, তখন মনে করা হয়েছিল যে ধনাত্মক চার্জের প্রবাহেই বিদ্যুৎ প্রবাহ হয়। কিন্তু আজ থেকে প্রায় 100 বছর আগে বোর মডেল, রাদারফোর্ড মডেল থেকে জানা গেছে যে নিউক্লিয়াসের থেকে প্রোটন বের হয়ে প্রবাহিত হয় না, বাইরের কক্ষপথের ইলেকট্রনই প্রবাহিত হয়। কিছু কিছু ক্ষেত্রে ধনাত্মক চার্জ প্রবাহিত হয়, যেমন কোষের ভিতরে তরল অ্যাসিডের ক্ষেত্রে সেখানে ধনাত্মক আয়ন প্রবাহিত হয়। আমরা আরও সাম্প্রতিককালে যখন সেমিকন্ডাক্টর দিয়ে তড়িৎ প্রবাহ সৃষ্টি করা হয়েছে,
সেখানে দেখা যায় যে পজিটিভ হোল প্রবাহিত হয়। তবে এই প্রচলিত দিকটি এই ধনাত্মক চার্জের প্রবাহের দিকেই ধরা হয়। আমরা ধাতব পদার্থের ক্ষেত্রে অর্থাৎ এই ধরনের পরিবাহীকে আমরা বলি ইলেকট্রনীয় পরিবাহী, যেখানে ইলেকট্রন ফ্লো করে। প্রকৃতপক্ষে ইলেকট্রন ফ্লোর মাধ্যমেই এই ধাতব পদার্থে বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি হয়, কিন্তু প্রচলিত ধারণা অনুসারে যেহেতু আজ থেকে প্রায় 250 বছর আগে বেঞ্জামিন ফ্র্যাঙ্কলিন যখন বিদ্যুৎ প্রবাহের ধারণা দেয়, তখন মনে করা হয়তো ধনাত্মক চার্জে প্রবাহিত হয়। সেই ধারণাটা দীর্ঘকাল চলে এসেছে এবং সেটাই বিভিন্ন গ্রন্থে লিপিবদ্ধ হয়েছে। সেই প্রচলিত ধারণাটাই রাখা হয়েছে। তাহলে আমরা দেখছি ইলেকট্রনের প্রবাহ বিদ্যুৎ প্রবাহের সৃষ্টি করছে। এটা যেসব পদার্থের বাইরে শেলে ইলেকট্রন মুক্ত অবস্থা, প্রায় মুক্ত অবস্থায় থাকে, তাদের ক্ষেত্রে সম্ভব। অপরিবাহীতে এরকম ইলেকট্রন মুক্ত অবস্থায় থাকে না, সে কারণে অপরিবাহীর ক্ষেত্রে ইলেকট্রন ফ্লো করে না। অর্থাৎ আমরা এরকম কোষের সাথে যদি একটা অপরিবাহী তার দিয়ে যুক্ত করতাম, বিদ্যুৎ প্রবাহিত হতো না। বিদ্যুৎ প্রবাহিত হতে গেলে প্রত্যেকটা যে তার দিয়ে আমরা সংযোগ দিয়েছি তার প্রতিটা পরমাণুর ইলেকট্রন ছেড়ে দিতে হবে। যেমন এটা আমরা একটা পানির ট্যাঙ্ক মনে করছি, সেখান থেকে পাইপ দিয়ে পানি আসছে, ট্যাপ দিয়ে পড়ছে। এখানে ট্যাপের মুখে যদি ঠান্ডায় বা তাপমাত্রা কমে গিয়ে যদি পানি জমে বরফ হয়ে যায়, তাহলে ট্যাপের মুখের পানি বের হবে না। ট্যাপের মুখের পানি বের না হলে পরে এই পাইপের পানি আসবে না, পাইপের পানি না আসলে পরে ট্যাঙ্কির পানি আসবে না। তেমনি এই ব্যাটারির প্রান্তের তারের পরমাণুটি ইলেকট্রন না ছাড়লে পরের পরমাণু ইলেকট্রন আসবে না, তার পরের পরমাণু ইলেকট্রন আসবে না। এইভাবে ব্যাটারির নেগেটিভ প্রান্ত থেকে ইলেকট্রন আসবে না। প্রথমে ব্যাটারির নিকটের প্রান্তের ইলেকট্রনটি আসতে হবে, পরে ইলেকট্রন আসবে, এরপর পরে ইলেকট্রন আসবে। এইভাবে তারের ইলেকট্রনগুলো আসা শেষ হলে ব্যাটারির নেগেটিভ প্লেট থেকে ইলেকট্রনগুলো আসবে। পরিবাহী তার এই ইলেকট্রনগুলো সহজে ছাড়তে পারে জন্য, ধাতব তার এই ইলেকট্রনগুলো সহজে ছাড়তে পারে জন্য ধাতব তার বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে, অর্থাৎ বিদ্যুৎ পরিবাহী। এখন দেখি আমরা প্রবাহ মাত্রা। এই যে ইলেকট্রন প্রবাহিত হচ্ছে, অর্থাৎ চার্জ প্রবাহিত হচ্ছে, এই যে প্রস্থচ্ছেদের মধ্যে, সম্পূর্ণ প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 সেকেন্ডে কী পরিমাণ চার্জ প্রবাহিত হলো, সেটি হলো এর প্রবাহ মাত্রা। ধরি এর মধ্যে কিউ চার্জ প্রবাহিত হতে টি সময় লেগেছে, তাহলে 1 সেকেন্ডে কত চার্জ প্রবাহিত হয়েছে, কিউ/টি। এটি হলো প্রবাহ মাত্রা। চার্জের একক কুলম্ব, সময়ের একক সেকেন্ড, অর্থাৎ কুলম্ব পার সেকেন্ড। একে বলি আমরা অ্যাম্পিয়ার। এখানে কুলম্ব এবং সেকেন্ডের সমন্বয়ে অ্যাম্পিয়ার দেখতে পাচ্ছি, তবুও অ্যাম্পিয়ার লব্ধ একক নয়, এটি মৌলিক একক। মৌলিক এককের শর্ত হচ্ছে এটি এই রাশি সহজে পরিমাপযোগ্য হবে। কোনো রাশিটি যদি মৌলিক রাশি হয়, সেই রাশির পরিমাপ সিম্পল হবে। এখানে আমরা অ্যামিটারের সাহায্যে আমরা খুব সহজেই তড়িৎ প্রবাহ মাত্রা মাপতে পারি। এখানে বরং চার্জ হলো লব্ধ একক। চার্জ সমান কারেন্ট গুণ টাইম, অর্থাৎ অ্যাম্পিয়ার গুণ সেকেন্ড। অর্থাৎ অ্যাম্পিয়ার একটি মৌলিক একক, সেকেন্ড একটি মৌলিক একক, এই দুটি মৌলিক এককের সমন্বয়ে চার্জ লব্ধ একক। অর্থাৎ কোনো তারের মধ্যে দিয়ে কত সেকেন্ড ধরে কত অ্যাম্পিয়ার কারেন্ট যাচ্ছে, এই দুটির গুণফল দ্বারা আমরা ওই তারের মধ্যে দিয়ে কত চার্জ প্রবাহিত হয়েছে সেটা হিসাব করতে পারি। চার্জ এটা একটা ক্যালকুলেটেড ভ্যালু, এটা সহজে পরিমাপ করা যায় না। এটি হিসাব করে একাধিক রাশির সমন্বয় হিসাব করে বের করতে হয়। কিন্তু আমরা অ্যামিটারের মধ্যে দিয়ে চার্জ প্রবাহের হার যত বেশি হবে, কাঁটাটা তত ডিফ্লেকশন দেবে। একটা নির্দিষ্ট পরিমাণ ফ্লো রেটের কারণে
একটা নির্দিষ্ট হারে চার্জ প্রবাহের কারণে নির্দিষ্ট পরিমাণ ডিফ্লেকশন দেবে, সেই অনুযায়ী 1 অ্যাম্পিয়ার, 2 অ্যাম্পিয়ার, 3 অ্যাম্পিয়ার স্কেলিং করা হয়। যেমন আমরা মিটার বা দৈর্ঘ্যের একক একটি মৌলিক একক, খুব সহজেই একটি নির্দিষ্ট পরিমাণ দৈর্ঘ্যকে আমরা 1 মিটার ধরে পরিমাপ করতে পারি। ভর একটি মৌলিক রাশি, এর একক কেজি মৌলিক একক, একটা নির্দিষ্ট পরিমাণ ভরকে আমরা কেজি ধরে খুব সহজেই পরিমাপ করতে পারি। একইভাবে সময় পরিমাপ করতে পারি। ঠিক অ্যামিটারের সাহায্যে খুব সিম্পলি আমরা কারেন্ট পরিমাপ করতে পারি, কিন্তু চার্জটা ওইভাবে আমরা সিম্পলি পরিমাপ করতে পারি না। তাহলে এখানে কারেন্টটাই আমাদের মৌলিক একক, কারেন্টের এককটাই মৌলিক একক অ্যাম্পিয়ার, এবং সেকেন্ড মৌলিক একক, এই দুটি মৌলিক একক সমন্বয়ে কুলম্ব হলো লব্ধ একক। হ্যাঁ, ভোল্টমিটারের সাহায্যে আমরা সরাসরি বিভব পার্থক্য ভোল্ট এককে মাপতে পারি, কিন্তু সেটি মৌলিক একক নয়। আমরা এই অধ্যায়ের শেষে যখন অ্যামিটার এবং ভোল্টমিটারের গঠন পড়াবো তখন বিষয়টি বিস্তারিত আলোচনা করব। তাহলে আমাদের তড়িৎ প্রবাহের প্রচলিত দিক হলো ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, কোষের ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে, আর ইলেকট্রন প্রবাহ হচ্ছে ব্যাটারির ঋণাত্মক প্রান্ত থেকে ধনাত্মক প্রান্তের দিকে। অর্থাৎ তড়িৎ প্রবাহের দিক উচ্চ বিভব থেকে নিম্ন বিভব দিকে। পজিটিভ ভোল্ট, এটি নেগেটিভ ভোল্ট, তাহলে এটি উচ্চ বিভব, এটি নিম্ন বিভব। তাহলে ইলেকট্রনের প্রবাহ নিম্ন বিভব থেকে উচ্চ বিভবের দিকে। আমরা স্থির তড়িৎ অধ্যায় আলোচনার ক্ষেত্রেও এই চার্জের প্রবাহের দিকটা আমরা আলোচনা করেছি। এখন আমরা দেখব রোধ বিষয়টি নিয়ে আলোচনা করব। এই যে তারের মধ্যে দিয়ে বিদ্যুৎ প্রবাহিত হচ্ছে, এই বিদ্যুৎ প্রবাহের সাথে সময় তারের অনুপরমাণুর সাথে ইলেকট্রন প্রবাহের ক্ষেত্রে একটা সংঘর্ষ হয়, বা সকল পদার্থের পরমাণু সমানভাবে ইলেকট্রন ত্যাগ করে না। কোনো পদার্থ ইলেকট্রন সহজেই ছেড়ে দেয়, কোনো পদার্থ সহজ ইলেকট্রন ছাড়ে না। যেমন তামার পরমাণুগুলো যত সহজ ইলেকট্রন ছাড়ে, লোহা পরমাণু অত সহজ ইলেকট্রন ছাড়ে না। তাহলে তামার মধ্যে যত সহজ ইলেকট্রন প্রবাহিত হয় লোহার মধ্যে দিয়ে, বা অ্যালুমিনিয়ামের মধ্যে দিয়ে, বা অন্য কোনো টাংস্টেন বা ক্রোমিয়াম অন্য কিছু যদি বলি, তাদের মধ্যে দিয়ে ইলেকট্রন প্রবাহ কিছুটা বাধাগ্রস্ত হয়। এই ইলেকট্রন প্রবাহের ক্ষেত্রে, অর্থাৎ তড়িৎ প্রবাহের ক্ষেত্রে যে বাধা, তারের মধ্যে যে বাধা, সেটাই হলো ওই তারের বা পরিবাহীর রোধ বা রেজিস্ট্যান্স। এই রোধ কী কী বিষয়ের উপর নির্ভর করে? আমরা একটি তার, দুটি একই রকম তার, প্রস্থচ্ছেদ দুটোর একই রকম, কিন্তু এটার দৈর্ঘ্য এর দ্বিগুণ, তাহলে এর বাধা এর দ্বিগুণ হবে। 1 নম্বর তারের তড়িৎ প্রবাহের বাধার চেয়ে 2 নম্বর তারের তড়িৎ প্রবাহের বাধা দ্বিগুণ হবে। আমরা রোধ বোঝাতে এরকম একটা জিগজ্যাগ পথ আঁকি। যেমন একটা রাস্তা, ভাঙাচোরা একটা রাস্তা যদি মনে করি, সেখানে গাড়ি চলাচল অসুবিধার সৃষ্টি হয়, গাড়ির গতি সেখানে কমে যায়। এই ভাঙা রাস্তার দৈর্ঘ্য যত বেশি হবে, সেখানে গাড়ি এই রাস্তা অতিক্রম করতে তত বেশি সময় লাগবে। তেমনি এই রোধের দৈর্ঘ্য যত বেশি হবে, ইলেকট্রন এই পথ অতিক্রম করতে বেশি সময় লাগবে। অর্থাৎ ইলেকট্রন প্রবাহের হার তথা তড়িৎ প্রবাহ মাত্রা হ্রাস পাবে, অর্থাৎ বাধা বৃদ্ধি পাবে। তার মানে রোধক তারের দৈর্ঘ্য যত বেশি হবে, তার রোধ তত বেশি হবে। অর্থাৎ 1 নম্বর তারের দৈর্ঘ্য কম, এর রোধ কম। 2 নম্বর তারের দৈর্ঘ্য বেশি, রোধ বেশি। অর্থাৎ রোধ সমানুপাতিক এল, যদি প্রস্থচ্ছেদ এ কনস্ট্যান্ট থাকে, অর্থাৎ দুটি তার একই রকম মোটা বা সরু হয়। একইভাবে এই ক্ষেত্রে আমাদের দুটি তারের দৈর্ঘ্য সমান ধরেছি, কিন্তু দ্বিতীয় তারটি মোটা, এই তার দিয়ে সহজেই তড়িৎ প্রবাহিত হবে, অর্থাৎ এর রোধ কম হবে।
আমরা একটি রাস্তা, যদি সরু রাস্তায় যানবাহন চলাচলের সময় জ্যাম হয়ে যায়, অর্থাৎ গাড়ি সহজে প্রবাহিত হয় না, সেই রাস্তাটা অতিক্রম করতে বেশি সময় লাগে। কিন্তু প্রশস্ত রাস্তায় গাড়ি দ্রুত চলতে পারে। তেমনি তারের প্রস্থচ্ছেদ বেশি হলে সেখানে ইলেকট্রন দ্রুত চলতে পারবে। সেখানে ইলেকট্রন চলাচলের জন্য অনেক পথ থাকবে, সামনে কোনো বাধা হলেও তার আশপাশ দিয়ে সে অতিক্রম করে যাবে। তাহলে কম সময়ে যখন পার হতে পারবে, অর্থাৎ ইলেকট্রনের ফ্লো রেট, ইলেকট্রন প্রবাহের হার বৃদ্ধি পাবে, অর্থাৎ তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে। তড়িৎ প্রবাহ মাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ রোধ কম হবে। তার মানে চিকন তারের রোধ বেশি, মোটা তারের রোধ কম। মোটা তার অর্থ তার প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল বেশি, অর্থাৎ রোধ সমানুপাতিক 1/a, যখন এল কনস্ট্যান্ট। দৈর্ঘ্য ঠিক রেখে যদি আমরা মোটা তার নিই, তার রোধ কম হবে, চিকন তার নিলে রোধ বেশি হবে। এই দুটি সমীকরণকে যদি আমরা একসাথে করি, তাহলে আর সমানুপাতিক L/A, যখন সবগুলো রাশি পরিবর্তনশীল, সমানুপাতিক গুটি দিলে একটা ধ্রুবক, এই ধ্রুবকে আমরা রো লিখি, যাকে বলা হয় স্পেসিফিক রেজিস্ট্যান্স বা রেজিস্টিভিটি বা আপেক্ষিক রোধ। তাহলে এখানে আমরা লিখতে পারি, এই সমীকরণ থেকে লিখতে পারি রো সমান RA/L, রো সমান RA/L। এখন রো সমান RA/L, এ যদি 1 মিটার স্কোয়ার হয়, এল যদি 1 মিটার হয়, অর্থাৎ এই প্রস্থচ্ছেদ 1 মিটার, 1 মিটার স্কোয়ার, 1 মিটার গুণ 1 মিটার, এই এরিয়া হচ্ছে 1 মিটার স্কোয়ার, মানে আর এই দৈর্ঘ্য হচ্ছে 1 মিটার। তাহলে রো ইকুয়াল টু আর, অর্থাৎ 1 মিটার প্রস্থচ্ছেদ এবং 1 মিটার স্কোয়ার প্রস্থচ্ছেদ এবং 1 মিটার দৈর্ঘ্য বিশিষ্ট কোনো পরিবাহীর রোধ হলো তার উপাদান আপেক্ষিক রোধ, বা 1 মিটার বাহু বিশিষ্ট কোনো ঘনকের রোধ হলো তার উপাদানের আপেক্ষিক রোধ। কারণ এই 1 মিটার বাহু বিশিষ্ট যদি আমরা তামা নিই, যে পরিমাণ রোধ পাবো, 1 মিটার বাহু বিশিষ্ট যদি লোহা নেই, সোনা নেই, রূপা নেই, ভিন্ন ভিন্ন রকমের রোধ হবে। অর্থাৎ এই আপেক্ষিক রোধটা নির্ভর করবে আমি কি উপাদানের তার নিয়েছি তার উপরে। আপেক্ষিক রোধ উপাদানের বৈশিষ্ট্য, এটি মনে রাখতে হবে। এই বিষয়গুলো MCQ বা অনুধাবনমূলক কোশ্চেনে দেওয়া যাবে। এই আপেক্ষিক রোধের বিপরীত রাশি হলো পরিবাহিতা, সিগমা। রো এর বিপরীত রাশি হলো সিগমা, একে বলা হয় কন্ডাক্টিভিটি বা পরিবাহিতা। রোকে বলা হচ্ছে রেজিস্টিভিটি, সিগমাকে বলা হচ্ছে কন্ডাক্টিভিটি। রো হলে রোধাঙ্ক, আপেক্ষিক রোধ বা রোধাঙ্ক, আর সিগমা হলো পরিবাহিতাঙ্ক। তাহলে কোনো একটা তারের রোধ নির্ভর করে তার দৈর্ঘ্যের উপরে, প্রস্থচ্ছেদের উপরে, উপাদানের উপরে। আর একটা বিষয়ের উপর নির্ভর করবে, সেটি হলো তাপমাত্রার উপরে। যদি তাপমাত্রা হ্রাস বা বৃদ্ধি হয়, তাহলে রোধেরও হ্রাস বৃদ্ধি হবে। পরিবাহীর ক্ষেত্রে, অর্ধপরিবাহীর ক্ষেত্রে বিপরীত ঘটনা ঘটে। তাহলে এখানে রোধ দৈর্ঘ্যের সমানুপাতিক, প্রস্থচ্ছেদের ব্যস্তানুপাতিক যদি উপাদান এবং তাপমাত্রা ঠিক থাকে। কিন্তু তাপমাত্রা পরিবর্তন হলে কীভাবে রোধ পরিবর্তন হবে? উপাদান পরিবর্তন হলে সেই উপাদানের তার অণুপরমাণুর গঠনগত বৈশিষ্ট্য অনুযায়ী পরিবর্তন হবে। তাপমাত্রা পরিবর্তন হলে এই রোধ কীভাবে পরিবর্তন হবে, আমরা সেই বিষয়টি এখন দেখব। রোধের উপর তাপমাত্রার প্রভাব, ইফেক্ট অফ টেম্পারেচার অন রেজিস্ট্যান্স। আমরা এই বিষয়টি এর পরের লেসনে আলোচনা করব। আজকে এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।